যাদেরকে এখন পর্যন্ত আসলে বাংলাদেশে পুশিং করার চেষ্টা হয়েছে সংখ্যাটা কেমন? আমরা তো নানামুখী সংখ্যা শুনতে পাচ্ছি। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারে আরও কিছু নতুন যুক্ত হয়েছে। আপনার হিসেবে কতজনকে চেষ্টা চলেছে বাংলাদেশে ঠেলে পাঠানোর, এবং কোন প্রমাণ সাপেক্ষে আসলে কাজটা করা হচ্ছে? বিএসএফ এর যুক্তিটা আসলে কি ছিল, এবং তাদেরকে যে নোম্যান্স ল্যান্ডে রাখার কথা বলা হলো তারা সেখানে কেমন আছে? সবচেয়ে বড় কথা, রাতটা আসলে কি হবে? মানে কাজটা দিনের আলোতে করলে একরকমের, রাতের বেলা করলে তো অন্য রকমের। রাতের ছবিটা আসলে কেমন, কি তথ্য আছে একবারে ছোট করে? জি, শুভরাত্রি। চাঁপাইনবাবগঞ্জে বাঙ্গাবাড়ি সীমান্তে যখন বৃহস্পতিবার যে লাইট গুলো ছিল, বর্ডারের যে সীমান্ত এলাকার যে লাইট গুলো ভারতের, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং সেই বন্ধ করে দিয়ে কিন্তু ঝোপের মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং যখন সকাল হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু তারা বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করে, তখন কিন্তু ওখানকার যারা পাহারাদার তারা কিন্তু বিষয়টা তাদের নজরে আসে এবং সাথে সাথে তারা বিজিবিকে জানানোর পরে কিন্তু বিজিবি তাদেরকে প্রতিহত করে। এবং আমরা যেটা দেখেছি যে তারা কিন্তু গতকালকে আমরা যখন প্রতিবেদন করতে যাই এবং আজকেও বৃষ্টি এবং প্রচন্ড রোদের মধ্যে তারা কিন্তু অবস্থান করছিল। এবং সকালে সব থেকে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে যে সকালে তারা কিন্তু খিদের জন্য কিন্তু ছটফট করতেছিল। ছোট বাচ্চাগুলোর আমরা কান্নার আওয়াজও পেয়েছি। এবং আমরা যেটা দেখলাম যে তারা কোনো খাবার সম্ভবত ছিল না, যার কারণে তারা কিন্তু যে নোম্যান্স ল্যান্ডে যে আম গাছগুলো রয়েছে সে আম গাছগুলো আম পেড়ে কিন্তু তারা ক্ষুধা নিবারণের চেষ্টা করছিল। তারপরেও কিন্তু বিএসএফ এর কিন্তু কোনো আগ্রহ ছিল না তাদের প্রতি। ভারতীয় অংশে তারা দীর্ঘদিন অবস্থান করছিল। তাদের কোন যুক্তিতে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে এমন জবাব কিন্তু বিজিবির পক্ষ থেকে অনেকবার চাওয়া হয়েছে। কিন্তু আজকে দিয়ে মোট 3 দফা পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে কোনো উত্তরই আসেনি, বরং তারা বলছে যে তারা বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশে এই জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং বিজিবির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটা কোনো আইনি প্রক্রিয়া না, এবং এই প্রক্রিয়া বাদ দিয়ে তারা কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ করে বিষয়টা সুরাহা করার জন্য বারবার বললেও কিন্তু বিএসএফ এখানে কর্ণপাত করছে না। এবং আজকে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে বিএসএফ এর সাথে কোম্পানি পর্যায়ে যে বৈঠক, সেখানে কিন্তু একটু তর্ক বিতর্ক আমরা লক্ষ্য করেছি। আর আপনি কতজন জমা করা হয়েছে এই বিষয়টা আমরা যতটুকু জানতে পেরেছি যে ওই 28 জনই অবস্থান করছে এবং রাত দিন সেখানে ঝোপের মধ্যে অবস্থান করছে। তবে আমরা বিভিন্ন মাধ্যমে ভারতের আমরা কয়েকজন গণমাধ্যমের সাথে আমার কথা হয়েছে মালদায়, তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ইংলিশ বাজার যে থানা রয়েছে সেখানে তারা 2টা রুম ভাড়া নিয়েছে পুলিশ, সেখানকার পুলিশ, এবং সেখানে অন্তত 15 থেকে 20 জন আরো তারা তাদের দাবি, কথিত যে বাংলাদেশি বলে দাবি করছে, সেখানে তাদের রাখা হয়েছে। এবং আমরা ধারণা করছি হয়তো তাদেরকেও আবার হয়তো শিবগঞ্জ এবং এই সাপাহার এই এলাকার মধ্যে দিয়ে কোন এক জায়গা দিয়ে আবারও তাদেরকে পুশিং করার চেষ্টা করবে বিএসএফ। এমনটা আমরা আমাদের এই দিক থেকে আসলে কতটা নিরাপত্তা বিষয় জোরদার করা হয়েছে সেগুলো কেমন দেখেছেন? রাকিব, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ বরাবরই কিন্তু সীমান্তে বেশ সজাগ থাকে এবং এর আগেও কিরণগঞ্জ সীমান্তে এমনটি হয়েছিল। গত রাতে কিন্তু রাত 10টার দিকে আমরা কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখেছিলাম এবং সেখানে কিন্তু আমরা একটা ভিডিও ক্লিপও সেখানে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে অন্তত শতাধিক জনগণ তারা বিভিন্ন টর্চ লাইট নিয়ে কিন্তু সীমান্তের দিকে মানে নজরদারি চালাচ্ছে। পাশাপাশি বিজেপির একটা শক্ত অবস্থান ছিল। তো সব মিলিয়ে কিন্তু বিজিবির থেকে আমাদের এই সীমান্তবাসীর কিন্তু একটা সজাগ দৃষ্টি রয়েছে এবং বিজিবি রাত্রিকালীন যে সমস্ত প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েই তারা কিন্তু নজরদারি চালাচ্ছে। তো আমরা আবারও ফিরবো একে রকম আমার সঙ্গে মধ্যস্থির রয়েছেন, তিনি আপনার কাছে কিছু জানতে চাইবেন। তবে তার আগে আমি একটু নওগাঁর খবরটাও নিয়ে নিই। তবে ভৌমিক, আপনি শুনছিলেন মানে চাঁপাইনবাবগঞ্জে মোটামুটিভাবে রাতের অন্ধকারে সীমান্তে ভারতের অংশের লাইট বন্ধ করে সেখানে আসলে এই মানুষদেরকে ঝোপের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। সকালবেলা আসলে সেই জিনিসগুলো সাধারণ মানুষের চোখেও পড়েছে, বিজিবি চোখে পড়েছে, এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম নোম্যান্স ল্যান্ডে 28 জন। নওগাঁতে আসলে কিভাবে পুশিং করার চেষ্টা চলেছে এবং এখন পর্যন্ত সেখানকার খবরটা কি দেখছেন? ধন্যবাদ রাকিব। আপনাকে জানিয়ে রাখি, নওগাঁর যে 4টি সীমান্ত উপজেলা রয়েছে, বর্ষা, সাপাহার, ধামরহাট এবং পত্নীতলা, সেই 204 কিলোমিটার কিন্তু সীমান্ত
এলাকা রয়েছে। তো আপনাকে জানিয়ে রাখি যে আমি সীমান্ত এলাকায় কিন্তু একাধিকবার গিয়েছি। এই যে চোরা কারবারি সহ যে পোষণ, এইগুলো নিয়ে কিন্তু আমরা অনেকবার প্রতিবেদন করেছি। আসলে ভারতীয় সীমান্ত এলাকাগুলোতে কিন্তু যে সীমান্ত কাঁটাতারের আছে তার ভিতর দিয়ে কিন্তু বিএসএফ এর চলাচলের জন্য সুব্যবস্থা রয়েছে, তারা তাৎক্ষণিক যেতে পারে। কিন্তু বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো আছে সেই এলাকায় কিন্তু বিজিবিদের জন্য চলাচলের জন্য কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা নেই। আর এখানে আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ যে 4টি উপজেলা আছে, সেই 4টি উপজেলায় কিন্তু বিভিন্ন যে নদীগুলো আছে সেই নদীতে ব্রিজ রয়েছে, সেই ব্রিজে কিন্তু মোটামুটি অনিরাপদ, অর্থাৎ ভারতীয় অঞ্চল হলেও সেখানে কিন্তু অনিরাপদ। সেদিক দিয়ে লোক কিন্তু চোরা কারবারি, পাচারকারী কিন্তু এটা দীর্ঘদিন হয়ে থাকে। এই আজকে যে ভোরবেলার দিকে যে বাংলাদেশি বলে যে 17 জনকে পুশইন করেছে বিএসএফ, যেটা আমরা জানতে পেরেছি, সেই তারা কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি তারা হচ্ছে খুলনা, সাতক্ষীরা এবং যশোর এলাকাবাসী। তারা দীর্ঘ 15 থেকে 20 বছর আগে তারা ভারতে গিয়েছিল। সেখানে আমাদের যেখানে বাংলাদেশে বলা হয় জাতীয় পরিচয়পত্র, সেখানে ভারতে বলা হয় আধার কার্ড। সেই আধার কার্ড কিন্তু অনেকেরই হয়ে গেছিল, কিন্তু তার এই সর্বশেষ যে পরিস্থিতি, ভারতের পরিস্থিতি আপনারা সবাই জানি, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে কিন্তু এই সীমান্ত এলাকা দিয়ে আজ ভোর 6টার দিকে সেখানে পুশিং করে বিএসএফ বলে আমরা জানতে পেরেছি। তারপরে এলাকাবাসী জানার পর সঙ্গে সঙ্গে স্থানীয় যে হাঁপানিয়া ক্যাম্প সহ আছে সেখানে কি বিজেপি ক্যাম্পে সেখানে কিন্তু স্থানীয়রা সংবাদ দেন। এর পরিপ্রেক্ষিতে বিএসএফ বিজেপির পক্ষ থেকে কিন্তু জোরালোভাবে, কঠোরভাবে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং স্থানীয়রাও কিন্তু সহযোগিতা করেছে। তবে নওগাঁ আসলে পরিস্থিতি কিন্তু অন্যটা। নওগাঁ আসলে আপনি জানেন যে শান্তিপ্রিয় এলাকা, সেখানে জনগণ বা সাধারণ স্থানীয়রা তারা কিন্তু কোনো উত্তেজিত একদম আমি একটা ছবি পুরোপুরি আপনার মাধ্যমে একটু দেখতে পেলাম। আসলে দুইটা জায়গাতেই, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ, দুই জায়গাতে আসলে মূল ভূমিকাটা সাধারণ মানুষ রেখেছেন এবং তারা আসলে বিজেপির বোধ করি সহায়ক শক্তি কিংবা আত্মবিশ্বাস হিসেবে কাজ করেছে। নিশ্চয়ই আপনারা আছেন এবং শাহজুল ইসলাম আমার দুজন অতিথি, এবং আছেন সহকর্মী তময় ভৌমিক চাঁপাইনবাবগঞ্জ থেকে কেস রকুল, কি বলবেন? এই যে আলোচনা আমরা দীর্ঘক্ষণ ধরে দুজন রিপোর্টারের কাছ থেকে শুনলাম, এবং যে পরিস্থিতি আমরা পত্রপত্রিকা, গণমাধ্যম, সামাজিক মাধ্যম থেকে জানছি, বুঝছি এবং শুনছি, তাতে কতগুলো বিষয় আমার কাছে এখানে বসে আমি ছোট্ট করে টুকে ফেললাম। যেমন এখানে পুশিনের ঘটনার শিকার যারা, তার ভিতরে আছে বাচ্চা, শিশু, নারী, বৃদ্ধ। তারপরে ঘটনা হচ্ছে কখন? একটা ভোরবেলা, একটা মধ্যরাত, রাতের বেলায়, দিনের বেলায়, সূর্য, রোদ, বৃষ্টি, কোনো কিছুর মানে তোয়াক্কা না করে সব অবস্থায় এই কাজগুলো হচ্ছে। এই সমস্ত নারী, শিশু, বৃদ্ধ মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছে। পাশাপাশি এই যে এদের সাথে যে ব্যবহারগুলো করা হচ্ছে, ব্যবহার একদম কমপ্লিটলি তা অমানবিক। আচ্ছা, এই কাজগুলো করা হচ্ছে কোথা থেকে? ভারত নামক একটি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, একেবারে সরকারের সরাসরি মদদে পৃষ্ঠপোষকতা। আচ্ছা, তার আগে বলি, আপনি কি আমাদের দুজন সহকর্মীর কাছে কিছু জানতে চাইবেন? যদি জানতে চান তাহলে আমরা সেটা জেনে তারপর বিরতিতে না, তাদের কাছে এই বিষয়ে তাদের কাছ থেকে পরিষ্কার ধারণা পেয়েছেন। আমি একটু জানতে চাই, জনাব কামরুজ্জামান, আপনি কিছু জানতে চাইবেন আমাদের দুজন সহকর্মীর কারোর কাছ থেকে, নওগাঁ কিংবা চাঁপাইনবাবগঞ্জের, যদি কোনো বিষয়ে জানতে চাওয়ার থাকে? জি না, আমি কিছু কমেন্ট করতে চাই। আচ্ছা, তাহলে এই কমেন্টটা আমি বিরতি থেকে এসে নিব। যদি জনাব মাহফুজুর রহমান আপনি কিছু জানতে চান আমার দুজন সহকর্মীর কাছ থেকে। আমার একটা ছোট প্রশ্ন ছিল, যিনি নওগাঁর প্রতিনিধি ছিলেন তার কাছে, তন্ময় ভৌমিক জি। তিনি বলেছেন যে 17 জন বা যে কয়েকজনকে নোম্যান্স ল্যান্ডে দেখা গেছে তাদের সম্পর্কে তিনি একটা তথ্য দিয়েছেন যে তারা কখন ভারতের আধার কার্ড অর্জন করেছে বা কিছু একটা। এই তথ্যগুলি উনি কিভাবে পেলেন? উনি কি নিজে গিয়ে ইন্টারভিউ নিয়ে সেটা জেনেছেন? বা তন্ময় যদি একটু পরিষ্কার করতেন আধার কার্ডের বিষয়টা। জি ধন্যবাদ। সেখানে আমাদের যারা গণমাধ্যম কর্মীরা গিয়েছেন এবং প্রশাসনের সাথে কথা বলেছে, তারা এখানে মোটামুটি আমাদের নিশ্চিত করেছেন যে তারা দীর্ঘ 20 থেকে 15 বছর তারা কিন্তু ভারতে গিয়েছিলেন। গিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু এই রাজমিস্ত্রি সহ বিভিন্ন পেশার সাথে জড়িত হয়ে যান। আর তারা খেটে খাওয়া শ্রমিক। তারা মূলত এই সুযোগে কিন্তু, যেহেতু তৃণমূল সরকার ছিল, সেই তৃণমূল সরকার কিন্তু আপনি জানেন যে বাংলাদেশিদের অনেকেই স্থান দিয়েছেন এবং এই যে
ভারতের যে পরিস্থিতি হচ্ছে যে মুসলিমদের তারা সরাবে এবং অমুসলিম যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কিন্তু তাদের জাতীয় অর্থাৎ সেখানে আধার কার্ড করে দেওয়া বা বাসিন্দা করা হবে, কিন্তু অন্যদের যারা মুসলিম সম্প্রদায় আছে তাদেরকে থাকতে দেওয়া হবে না। অবৈধভাবে যারা আছে বা তারা অল্প দিনের মধ্যে যারা ওখানে আধার কার্ড করেছে অবৈধভাবে, সেই আইনের প্রক্রিয়া কিন্তু তাদেরকে চিহ্নিত করেন এবং সর্বশেষ যে কাগজপত্র নিয়ে সেখানে কিন্তু চিহ্নিত করেছেন। চিহ্নিত করার পরে তাদের বাংলাদেশি হিসাবেই কিন্তু তারা কিন্তু করেছেন এবং তারা এবং আমাদের গণমাধ্যমের এখানে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া ভিডিও এসেছে যে তাদের আধার কার্ড ছিল, কাগজপত্র ছিল, কিন্তু সেখানে বর্তমান যে বিজেপি সরকার ক্ষমতা আসার পর কিন্তু এটা জোরালো হয় এবং সেখান থেকে তাদেরকে এই বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদেরকে এই পুশিং করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, যারা মাহমুদুর রহমান বোধহয় কিছুটা পরিষ্কার করতে পেরেছেন তবে ভৌমিক। আচ্ছা, আমি একটা বিষয় একটু একে যখন আপনার কাছ থেকে পরিষ্কার হয়ে নিই, আমরা দেখেছি যদি ভারতে সত্যিকার অর্থ এখানে বাংলাদেশি কেউ থেকে থাকে, তাদের আত্মীয় স্বজন তো এখানে থাকার কথা। এখন পর্যন্ত নোম্যান্স ল্যান্ডে যারা আছেন তাদের কোনো একজনের আত্মীয় এই দেশে পাওয়া গেছে বা কেউ দাবি করেছে এমন কোনো ছবি দেখেছেন? রাকিব, আমি গত 3 দিন থেকে আজকে নিয়ে মোট 3 দিন আমি ওই সীমান্ত এলাকায় অবস্থান করেছি সারা দিন ব্যাপী, কিন্তু এমন কোনো আমরা খোঁজ পাইনি যে তাদের আত্মীয় স্বজন কেউ আছে। বা আমরা জানার চেষ্টা করেছি যেটা আমাদের সহকর্মী বলছিলেন, কিন্তু সেখান থেকেও বিজিবিও নিশ্চিত করতে পারেনি যে তারা আসলে বাংলাদেশে তাদের অবস্থান ছিল কিনা। তবে আমাদের ধারণা যে তারা ভারতীয়, ভারতের তারা নাগরিক এবং দীর্ঘদিন তারা ভারতে বসবাস করছে। তাদের সম্প্রীতির নাম কেটে দেওয়ার পরে এবং তারা মুসলিম, আমরা জানতে পেরেছি যে কয়েকজন মুসলিমও আছে। তো ধারণা করছি যে তাদের মানে ধর্মীয় একটা কারণে তাদেরকে মানে বুঝতে পারছি। হ্যাঁ, আপনারা তো সারাদিন নজর রেখেছেন, সকালবেলা নিশ্চয়ই আবারও সেই সীমান্তে যাবেন, সেই ছবিগুলো সেই তথ্যগুলো ধারাবাহিকভাবে পেতে থাকবো। অনেক ধন্যবাদ, শুভরাত্রি। পরবর্তীতে আবার আশা করি প্রয়োজনে যুক্ত হব।